সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কথা সাহিত্যিক এবং অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন অধ্যাপক ফাহিমা খাতুন, মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, এবং রয়েছেন ডক্টর উম্মে সালেমা বেগম, প্রিন্সিপাল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন, আমাদেরকে ফোন করতে পারবেন, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। জিজ্ঞাসাবাদের জন্য তনুর পরিবারের সদস্যদের এবার নেওয়া হলো CID কার্যালয়ে। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ অব্যাহত, তদন্ত নিয়ে সংশয় প্রধান বিচারপতির। অটিজম আক্রান্তরাও সমাজকে অনেক কিছু দিতে পারে বললেন প্রধানমন্ত্রী। অভিভাবকহীন প্রতিবন্ধীদের সব ধরনের দায়িত্ব নেওয়ার ঘোষণা। চট্টগ্রাম অঞ্চলে ইউপি নির্বাচনের মাঝপথ থেকে সরে দাঁড়ানোর জন্য সরকার ও কমিশনকে দুষছে বিএনপি। ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই দলটির এই অবস্থান, মন্তব্য আওয়ামী লীগের। ফান্ডে ঘাটতি থাকায় পেনশনের টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, নিদারুণ কষ্টে কাটাচ্ছেন অবসর। এবং হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেয়া হবে না, জানালেন শিল্পমন্ত্রী। সাভারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ বন্ধ থাকায় কাঁচা চামড়া নষ্ট হওয়ার শঙ্কা। আমরা এবার চলে আসবো সরাসরি আমাদের আলোচনায়। আগামীকাল থেকে শুরু হচ্ছে সারা দেশে HSC এবং সমমানের পরীক্ষা। সেই উপলক্ষ করেই আসলে আমাদের আজকের বিষয় শিক্ষা। তা আমরা যেটা আলোচনা করতে চাই, স্যার আপনাকে দিয়ে শুরু করব, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ছেলেমেয়েরা পাশ করছে, GPA 5 পাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু তারা কতটা সৃজনশীল হয়ে গড়ে উঠছে বা তাদের কল্পনা শক্তির বিকাশ কতটা ঘটাতে পারছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আদৌ কি পারছে কিনা, সেখানে আমরা কোথায় পড়ে আছি। সৃজনশীল প্রশ্নপত্রের একটা নিয়ম চালু করা হয়েছে কয়েক বছর আগে থেকেই, সেটাই বা কতটা আসলে কাজ দিচ্ছে, আপনি যদি একটু বলেন স্যার। আমি শুরুতেই এই যে 12 লক্ষের মতো 13 লক্ষ সম্ভবত HSC পরীক্ষা দিচ্ছেন এবার, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আমি আশা করি কালকের দিন থেকে শুরু করে দীর্ঘ একটা প্রক্রিয়া, কিন্তু 20 তারিখ বোধহয় জুন মাসে শেষ হবে একেবারে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তারা যেন খুব শক্তি দিয়ে, সাহস দিয়ে পরীক্ষাটা দেয় এবং সবাই যেন তাদের কাঙ্ক্ষিত ফল লাভ করে। এখন যে মূল বিষয়টি, এটা নিয়ে অনেকদিন ধরে বিতর্ক হচ্ছে। সৃজনশীল বলতে আমরা ধরে নিচ্ছি এক ধরনের পরীক্ষা হবে বা পাঠ্যক্রম হবে সৃজনশীল, যেখানে আপনি যেমনটি বললেন সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বিকাশ ঘটানো হবে এবং সেটি জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে আর শিক্ষার আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। তাহলে আরেকটা দিকে থাকছে মুখস্থ নির্ভর শিক্ষা, যেটি সৃজনশীল আদৌ নয়। আমরা ধরে নিচ্ছি যে মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা আমাদের প্রাধান্য পেয়ে আসছে যুগের পর যুগ। সেটা কিন্তু আসলে সেরকম নয়। মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা এসছে যখন আমাদের শিক্ষাটা পরীক্ষা নির্ভর হয়ে গেল। আমাদের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর খুব সুন্দর একটা কথা বলেন, যে এখন সারা দেশে শিক্ষার্থী নেই, সবাই আছে পরীক্ষার্থী। এখন শিক্ষার্থী আর পরীক্ষার্থীর ভিতরে একটা প্রভেদ থাকে। শিক্ষার্থী মানে যারা শিক্ষা গ্রহণ করবেন, শিক্ষার আদর্শ, শিক্ষার উদ্দেশ্য তাদের নিজের জীবনের সঙ্গে মানিয়ে নেবেন এবং সেভাবে তারা জীবনে অগ্রসর হবেন। সেখানে সনদটা গুরুত্বপূর্ণ বটে, কিন্তু প্রধান গুরুত্বপূর্ণ বিষয় সনদ নয়। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষাগুলি ক্রমাগতই ফল কেন্দ্রিক, GPA 5 কেন্দ্রিক আর সনদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তাতে একটা চাপ পড়ছে পরীক্ষার্থীদের উপর, এবং শিক্ষার্থী বাদে আমি পরীক্ষার্থী বলি, কারণ সমস্ত বছরই পরীক্ষা হয়, যে তাদেরকে খুব ভালো ফল দিতে হবে পরীক্ষায়। কিভাবে দেয়া যায়? মুখস্থ করে সবচেয়ে ভালো দেয়া যায়। সৃজনশীলতার জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের কোচিং সেন্টারগুলি। কিন্তু আমরা মানি আর না মানি, কোচিং সেন্টার, কোচিং কেন্দ্রিক শিক্ষা এখন একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে যে আগামীতে সেটি প্রধান ধারায় পরিণত হবে। এখন স্কুলের শ্রেণীকক্ষে যে শিক্ষা দেয়া হয়,
সেটি এত কমে আসছে দিনে দিনে। কোচিং বাণিজ্যের হাতে আমরা সমস্ত কিছু তুলে দিচ্ছি। ব্যতিক্রম অবশ্যই আছে, সবখানে ব্যতিক্রম থাকে। ব্যতিক্রম থাকে বলেই আমরা আমাদের আদর্শগুলির কথা বলতে পারি। সৃজনশীলতার কয়েকটি শর্ত আছে। প্রথমত হচ্ছে যে যিনি পড়াবেন, একজন ভালো শিক্ষক, তাকে সৃজনশীল হতে হবে। শিক্ষক যদি সৃজনশীল না হন, যদি তিনি সৃজনশীলতার বিষয়গুলি আত্মস্থ করতে না পারেন বা তার বিভিন্ন দিক তার আয়ত্তে না আসে, তাহলে তিনি তো শ্রেণীকক্ষে সৃজনশীল পাঠটা দিতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে যে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবেন, তার বুনিয়াদী অবস্থা থেকে একেবারে ভিত্তিমূল থেকে সৃজনশীলতার সঙ্গে তার পরিচয় থাকবে। এবং সৃজনশীলতার আমাদের দেশের সংস্কৃতিতে একটা বড় প্রকাশ হচ্ছে তার পরিবার। সেই পরিবারের ভিতর সৃজনশীলতা আছে কিনা, বা তার সমাজে সৃজনশীলতা আছে কিনা। সহিংস সমাজে কখনো সৃজনশীলতা থাকে না। যেখানে নির্বাচনের দিন একটা শিশু গুলি খেয়ে মারা যায়, সেই সমাজে সৃজনশীলতা থাকতে পারে না। একটা শর্ত পূরণ হলে আমরা অনেকগুলি শর্ত নিয়ে আলোচনা আমাদের করতে হয়। তৃতীয় একটা শর্ত হচ্ছে, কাজে এই সৃজনশীলতার পরিবেশটা বিদ্যালয়ে থাকতে হবে, শিশুর জীবনেও থাকতে হবে, না হলে সৃজনশীলতার সঙ্গে তাকে সম্পূর্ণভাবে মানিয়ে নেওয়া সম্ভব হবে না। তৃতীয় হচ্ছে যে পদ্ধতি আমরা শিক্ষাদান করছি সেটি আসলে শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। সেই সক্ষমতা আমরা শিক্ষকদের ভিতর গড়ে তুলতে পারছি কিনা, তার জন্য নিরন্তর প্রশিক্ষণের একটা ব্যবস্থা থাকা চাই। সেই প্রশিক্ষণ দেওয়ার মতো প্রশিক্ষক আছেন কিনা। সর্বোপরি যে সমাজে এই সৃজনশীল শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত, সেই সমাজ কি সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করছে বেশি, নাকি মুখস্থ নির্ভর পরীক্ষা পদ্ধতিতে বেশি বিনিয়োগ করছে। বিনিয়োগ মানে আমি অর্থের বিনিয়োগ বলছি না, তার সময়ের বিনিয়োগ, তার মনোযোগের বিনিয়োগ সে করছে কিনা। এখন আমি এই চারটা যে শর্ত আছে, আমি আরো শর্তের কথা বলতে পারি, কিন্তু আপাতত চারটা শর্তই বলতে পারি। এই চারটা শর্ত আমরা ঠিক মতো পালন করতে পারছি না, সেই জন্য একটা ফারাক রয়ে গেছে। আমরা এই সৃজনশীলতাটাকে বহুদিন ধরে বলে আসছি, যেটি চালু করতে হবে, চালু হয়েছে বটে, কিন্তু সেই কাঙ্ক্ষিত মাত্রায় আমরা পৌঁছতে পারিনি, যেখানে গেলে সেই সৃজনশীলতা পরিপূর্ণভাবে বিকশিত একটা শিক্ষা ব্যবস্থা হয়ে দাঁড়াবে। যেমন বিদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি সত্যিকার সৃজনশীল পড়াশোনা সেখানে হয়। সৃজনশীল, আমি শেষ করছি এই কথা দিয়ে যে সৃজনশীল বিষয়টা আসলে কি। একজন শিক্ষার্থী যে কোনো বিষয়কে সঙ্গে সঙ্গে ধরে ফেলার, বোঝার নিজস্বভাবে, এবং নিজস্বভাবে সেটি প্রকাশ করার, কি সে বুঝতে পারলো সেটি নিজস্বভাবে প্রকাশ করার একটা শক্তি, এই হচ্ছে সৃজনশীলতা। সেই জন্য তার গণিতের উপর দক্ষতা থাকতে হবে, তার ভাষার উপর দক্ষতা থাকতে হবে। এই ভাষার দক্ষতা যদি না থাকে, বিশেষ করে মাতৃভাষার উপর, তাহলে সৃজনশীল পদ্ধতিতে যতই আমরা জোর দিই, তার প্রকাশ বৈশিষ্ট্য যদি সে আয়ত্ত করতে না পারে, তার নিজস্ব ভাষা ব্যবহারের মধ্য দিয়ে, তাহলে সৃজনশীলতার সত্যিকার অর্থে বিকাশ আমরা করতে পারবো না। ধন্যবাদ স্যার। অধ্যাপক ফাহিমা খাতুন, আপনার কাছে যাব, আপনি কি মনে করেন এই বিষয়ে? ধন্যবাদ। স্যার যে বিষয়টা বললেন যে সৃজনশীলের জন্য চারটা শর্ত দরকার, ভালো প্রশিক্ষকের কথা তিনি বলেছেন। আমি ওই বিষয়টা নিয়ে বলতে পারি যে সৃজনশীল এখন আমরা যে পরিস্থিতিতে এনেছি, 2010-এ আমরা সৃজনশীল চালু করেছিলাম। চালু করার সময় শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছিল, কিন্তু তারপরও শিক্ষক প্রশিক্ষণ প্লাস পরীক্ষা দুটো আমরা একই সাথে প্রায় কাছাকাছি সময় শুরু করেছিলাম। কিন্তু এখন কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে শিক্ষকদের। 12 দিনের আমরা একটা প্রশিক্ষণ দিই। প্রতি সাবজেক্টে আমাদের যতজন হেড এক্সামিনার দরকার, যতজন সেটার মডারেটর দরকার, তার অন্তত ডাবল পরিমাণ শিক্ষককে সৃজনশীলের মাস্টার ট্রেনার করা হয়। এবং মাস্টার ট্রেনারটা যেটা হয়, সেখানে কিন্তু আমি এই পর্যন্ত শিক্ষকদের সাথেও কথা বলে দেখেছি, যারা ট্রেনিং নিয়ে গেছে তারাও অত্যন্ত স্যাটিসফাইড। এই 12 দিনের ট্রেনিংটা আমাদের খুব ভালো হচ্ছে। কিন্তু পরে আমরা যেটা মাস্টার ট্রেনাররা 3 দিনের ট্রেনিংটা দেয়, সেই 3 দিনের ট্রেনিং এর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 3 দিনের ট্রেনিংটা আমাদের জন্য পর্যাপ্ত নয়। এটা একটা সমস্যা আমাদের আছে, যার জন্য আমরা এখন ইনহাউস ট্রেনিং চালু করেছি। প্রতিটা উপজেলায় যে মাস্টার ট্রেনাররা আছে, মাস্টার ট্রেনারদের দিয়ে ক্লাস্টার করে শিক্ষকরা, উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে মাস্টার ইন হাউস ট্রেনিংটা হবে, এবং সেটা হচ্ছে, সেখানে ভালো হচ্ছে। কিন্তু আমাদের আরেকটা যে বড় সমস্যা, সেটা হলো
কোচিং নির্ভরতাটা কিন্তু আমরা যতভাবেই চেষ্টা করছি না কেন, আমরা শিক্ষকদের ক্ষেত্রে অনেকভাবে নোটিশ দিচ্ছি, অনেকভাবে মনিটরিং সেল করে দিচ্ছি, এমনকি জেলা প্রশাসনকে সংযুক্ত করে মনিটরিং সেল হচ্ছে, কিন্তু তাতেও শিক্ষকদের এই কোচিং বাণিজ্য যেমন দূর হচ্ছে না, তেমনি আরেকটা বিষয় আমরা একেবারে সাইডে রেখে দিচ্ছি, সেটা হলো আমাদের অভিভাবকদের মানসিকতা। অভিভাবকরা যতটাই এখন কোচিং নির্ভর হয়ে গেছেন, আমি দেখেছি ভিকারুন্নেসা বলেন, উদয়ন স্কুল বলেন, যেখানেই অভিভাবক আছেন, অভিভাবকরা কিন্তু সাংঘাতিক ক্রেজি তার ছেলে মেয়েকে কোচিং এ দেওয়ার বিষয়ে। এবং এই স্কুলগুলোতে কিন্তু পড়াশোনা ভালো হচ্ছে, ছাত্র সংখ্যা অবশ্যই আমাদের ইয়ের তুলনায় বেশি, রেশিও যেটা হওয়া উচিত তার চাইতে বেশি, কিন্তু তারপরেও কোচিং এর যারা ক্লাসটা নিচ্ছে তারা তো আর তাদের এই প্রশিক্ষণটাও নেই, কিন্তু তারপরেও কিন্তু অন্ধের মতো সেখানে যাচ্ছে, এবং সেখানেই কিন্তু যত সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, সেখান থেকেই গাইড বইয়ের জন্ম হচ্ছে, সেখান থেকেই আমাদের কোশ্চেন আউটের একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। এবং এই কোচিং থেকে দূর করতে গেলে অবশ্য আমি মনে করি যে আমাদের যে অভিভাবক যারা আছেন তাদের যে মানসিকতার একটা পরিবর্তন হওয়া দরকার, সেই পরিবর্তনটা আমরা করতে পারছি না, এটা আমরা ব্যর্থ। ধন্যবাদ। এই ক্ষেত্রে ধন্যবাদ আপা, আপনার কাছে একটু পরে আসবো। আমরা একটা দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রব বলছি মানিকগঞ্জ থেকে। হ্যালো। জি বলুন। হ্যাঁ, আমি মানিকগঞ্জ থেকে আব্দুর রব বলছি। আমার প্রশ্ন আজকে সম্মানিত আলোচকদের কাছে, যে সৃজনশীল শিক্ষার যে পদ্ধতিটা, এটা আমার কাছে খুবই যুগোপযোগী মনে হয় অ্যাজ এ টিচার হিসাবে আর কি। আই এম অলসো টিচার, আই এম টিচিং ইংলিশ ইন সেকেন্ডারি স্কুল। ইন দ্যাট কেস, এটা যে এটা যে আমাদের কাঙ্ক্ষিত ফল দিতে পারছে না, সেটার জন্য কি আসলে পদ্ধতি দায়ী, না এটা যে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের যে প্রয়োজনীয় ট্রেনিং বা শিক্ষকরা ব্যবহার করতে পারছেন না ক্লাসরুমে, সেটা কি দায়ী কিনা, অথবা শিক্ষকদের যে উপযুক্ত ট্রেন আপ করা হচ্ছে না, এবং সেই ট্রেনিং এর ক্ষেত্রটা আমি অনেক সময় দেখেছি যে ট্রেনিংটা উপযুক্ত লোক দ্বারা দেওয়া হচ্ছে না, এবং শিক্ষকরা ট্রেনিংটাকে ব্যবহার করতে আগ্রহী নয় ক্লাসরুমে। তাদের অনেক ধরনের সমস্যা আছে, ইনফ্রাস্ট্রাকচার সমস্যা আছে, ম্যাটেরিয়ালস এর প্রবলেম আছে। এই সমস্ত কারণে এই পদ্ধতিটা কি ব্যর্থতার দিকে যাচ্ছে না? ধন্যবাদ। আমার মনে হয় অধ্যাপক ফাহিমা খাতুন, আপনি সংক্ষেপে যদি উত্তরটা দিয়ে নেন, তারপর আমরা আপার কাছে যাব। আমি মনে করি যে ট্রেনিং, আমি প্রথমেই যেটা বললাম যে মাস্টার ট্রেনিংটা ভালো হচ্ছে, কিন্তু আমাদের ফিল্ডের ট্রেনিংটা ভালো হচ্ছে না। আর ফিল্ডের ট্রেনিংটা ভালো হচ্ছে না বলেই কিন্তু আমরা ইনহাউস ট্রেনিং এর উপর জোর দিচ্ছি। ইনহাউস ট্রেনিংটা যদি ক্লাস্টার করে প্রত্যেকেই করতে পারে, তাহলে এই সমস্যাটা থাকবে না। কেননা ছাত্রের ক্ষেত্রে আবার আপনি দেখবেন যে ছাত্ররা কিন্তু আমাদের সৃজনশীল বুঝতে সমস্যা হচ্ছে না খুব একটা, ছাত্ররা ভালো রপ্ত করতে পেরেছে। সমস্যাটা শিক্ষকের মধ্যে আছে। যিনি প্রশ্ন করেছেন তিনি একজন শিক্ষক, এবং তিনি যেটা বললেন অন্যান্য কিছু সমস্যার কথা বললেন, ইনফ্রাস্ট্রাকচার সমস্যা। না, ইনফ্রাস্ট্রাকচার সমস্যাটাও কিন্তু আমরা দূর করছি, আর তার সাথে সৃজনশীলের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। সৃজনশীলের কারিকুলার সিলেবাসের সমস্যা ছিল, যে সিলেবাসের বইগুলো সৃজনশীলের প্রশ্ন অনুযায়ী লেখা হয় নাই, সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে। গত বছর থেকে আমাদের বইগুলোও চেঞ্জ হয়েছে, সুতরাং সিলেবাস চেঞ্জ হয়েছে, কারিকুলাম ডিসেমিনেশনের ট্রেনিং হচ্ছে। ট্রেনিং কিন্তু এখন প্রতিটি প্রজেক্ট থেকে পর্যাপ্ত ট্রেনিং হচ্ছে। এবার আমাদের যেমন আমরা যেটাকে বলি অ্যানুয়াল পারফরমেন্স, আমাদের একটা যাচাই করা হয়, সেখানেও কিন্তু আমাদের নির্ধারিতই আছে যে আমরা 3 লক্ষ শিক্ষককে ট্রেনিং দিব, এবং সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরা অর্জন করতে পারছি। তাই ট্রেনিং পর্যাপ্ত হচ্ছে। শিক্ষকদের আত্মস্থ করার একটা সমস্যা তো আছেই, সকল শিক্ষকের যোগ্যতা একই রকম নয়। আরেকটা আছে যে আমাদের যে 3 দিনের ট্রেনিং, সেটাকে আমরা ইনহাউস ট্রেনিং রেগুলার না করলে সেটা কভার করা যাবে না। ধন্যবাদ। আমি এখন ডক্টর উম্মে সালেমা বেগম আপনার কাছে আসবো। আপনি একেবারেই বলা যেতে পারে ফিল্ডের মানুষ, মানে আপনি ছাত্রছাত্রীদের নিয়ে সরাসরি ডিল করেন, আপনার কি অভিজ্ঞতা? যে আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে, যে শিক্ষা ব্যবস্থাকে সৃজনশীল করতে হলে প্রতিষ্ঠানকে সৃজনশীল হতে হবে, শিক্ষককে সৃজনশীল হতে হবে। আমার মনে হয় সেখানে অনেক কিছুটা ঘাটতি রয়ে গেছে। যেমন আমরা প্রতিনিয়ত অবজার্ভ করছি না
যে শিক্ষকরা কতটুকু সৃজনশীল পদ্ধতিতে পড়াচ্ছেন এবং শিক্ষকগণ নিজেদেরকে সৃজনশীলভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থিত করতে সমর্থ হচ্ছেন না। এবং সেখানে সময় একটা ব্যাপার, শিক্ষকগণ বিদ্যালয়ে সময় দিতে চাচ্ছেন না। এবং আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে আমাদের কারিকুলাম, চমৎকার একটা কারিকুলাম রয়ে গেছে, সেখানে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে একজন শিক্ষক একটা বিষয়কে কেন এবং কিভাবে পড়াবেন, কিন্তু কজন শিক্ষক সেই কারিকুলাম নিয়ে ভেবেছেন। এমনকি আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিরাট সংখ্যক শিক্ষক কারিকুলাম কখনো স্পর্শ করেননি। কারিকুলাম আর সিলেবাসের পার্থক্য জানেন? হ্যাঁ, কারিকুলাম অনেক শিক্ষক আমি জি অনেক শিক্ষক আছেন। তো যে বইটি আমাদেরকে দেয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে, সেই বইটিকে অনুধাবন করতে হলে শিক্ষককে সিলেবাস দেখতে হবে এবং সঙ্গে সঙ্গে কারিকুলাম দেখতে হবে। এবং এই যে দেখছেন কিনা এগুলো আবার দেখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে। তো এবং আরেকটা বিষয় হলো যে শিক্ষার্থীর অভিভাবক যারা, তারা বিদ্যালয়ের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করতে পারছেন না। কি পড়াচ্ছেন তারা, এই যে পরীক্ষা নির্ভর, নম্বর নির্ভর, তারা সবসময় বইটিকে, আমরা বিদ্যালয়ে যখন পড়াই, শিক্ষক পড়াচ্ছেন এবং আমরাও মনিটরিং করছি, এখন কিভাবে পড়াচ্ছে তার চেয়ে বড় কথা পরীক্ষার প্রস্তুতি ঠিক হলো কিনা, নম্বর কতটা পাবেন। এবং এই জন্য তারা কি করেন, বিদ্যালয়ের উপর নির্ভর না করে কোচিং এ চলে যান। এবং বিদ্যালয়ে বারবার, আমি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপলব্ধি করছি, অভিভাবকগণ বারবার আমার কাছে আসছেন যে কোচিং ছেড়ে দিন, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং করার অনুমতি দিন। তো যতই তাদেরকে বলা হচ্ছে যে কেন বিদ্যালয়ের পড়ার সমস্যা আছে কিনা, তো তারা ওই একটা বিষয়ই বলেন যে নম্বর কম পেয়ে যাবে। এবং আমাদের বিদ্যালয়ে সুযোগ না থাকায় তারা বাইরে চলে যাচ্ছেন, প্রাইভেট পড়ছেন। তো আমি যেটা মনে করি যে অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে যে একটা শিশুর নম্বরটাই সবকিছু নয়, তাকে পড়তে হবে, তাকে কি করে পড়তে হয়। এই যে সৃজনশীলতা, আমি মনে করি একজন শিশুকে শেখাবে যে একটা বই কি করে পড়তে হয়, এবং বই পড়ে এই যে লাইনগুলো মিলিয়ে, শব্দ মিলিয়ে, বাক্য থেকে যে অনুধাবন করা, এই যে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে যে জ্ঞান অনুধাবন, অর্থাৎ বইয়ে তথ্য আছে, এই তথ্যটাকে তাকে অনুধাবন করতে হবে। অনুধাবন করে তাকে প্রয়োগ, কি করে প্রয়োগ হচ্ছে সমাজে, তার জীবনে, সংসারে, রাষ্ট্রে, পৃথিবীতে, এগুলো তাকে অনুধাবন করতে হবে। এবং তাকে এবং উচ্চতর ভাবে তাকে চিন্তা করে প্রকাশ করতে হবে। কিন্তু এই যে এই যে বইটাকে কিন্তু তাকে পড়তে হবে। শুধুমাত্র শিক্ষক প্রশ্ন তৈরি করে, প্রশ্নের উত্তর তৈরি করে তাকে পরীক্ষা দেয়ালেন, নম্বর পেল, এটা কিন্তু যথেষ্ট নয়। তো এই জন্য আমি একটা বিষয় বিশ্বাস করি, সৃজনশীল পদ্ধতি অত্যন্ত সুন্দর, আধুনিক এবং উত্তম একটি পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিকে কার্যকর করতে হলে আমাদের প্রতিষ্ঠানকে সৃজনশীল হতে হবে, শিক্ষককে সৃজনশীল হতে হবে, এবং অভিভাবকদের তাদের সন্তানদেরকে সৃজনশীল হিসেবে তৈরি করার জন্য মানসিকতা থাকতে হবে। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আবু বকর বলছিলাম খাগড়াছড়ি থেকে। বলুন। যে আমরা এখন সৃজনশীলতা নামে যে সৃজনশীলতা চর্চা করছি, এটা আসলে কি সৃজনশীল, না আমরা কাঠামোগত পদ্ধতিটাকে সৃজনশীল বলছি? ধন্যবাদ। স্যার বলবেন নাকি? হ্যাঁ, এটা দুজনই আসলে আব্দুর রব সাহেব মানিকগঞ্জ থেকে যে প্রশ্নটি করেছিলেন তার সঙ্গে কিছুটা মিলে গেল। কি এটা কি শুধু পদ্ধতি, নাকি তার একটা প্রয়োগ আছে? তো অনেকে পদ্ধতি সম্পর্কে জানেন, প্রয়োগটা দেখতে পাচ্ছেন না। একটা কথা মনে রাখতে হবে, মাত্র 2010 সালে এটি আমরা চালু করেছিলাম। 6 বছরে বা 5.5 বছরে আমরা যথেষ্ট অগ্রগতি করেছি। এটি আমাদের শিক্ষার যে অগ্রগতি হচ্ছে, বিশেষ করে বিস্তারের ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। মানের প্রশ্ন যদি আমি আসি, তাহলে আমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে পদ্ধতিটি আমরা সৃজনশীল বলে দাবি করছি, সেটিকে আসলেই কতটা সৃজনশীল। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীতে সবখানে যেখানে মানসম্পন্ন শিক্ষা দেয়া হয়, সেই শিক্ষা সৃজনশীল হতে বাধ্য। মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা কোনোদিনই মানসম্পন্ন হতে পারে না।
যে ভয়টা আমরা সবাই করছি কোচিং বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে, সেটিও বিদ্যালয়ের শিক্ষকদের সময় দেওয়া থেকে বিরত রাখে। কারণ তারা এক ধরনের নীরব প্রতিরোধ করছেন এটার বিরুদ্ধে, যে এই সৃজনশীল পদ্ধতি যদি সমস্ত জায়গায় আমরা প্রয়োগ করে ফেলতে পারি, তাহলে কোচিং বাণিজ্যের তো সমাপ্তি ঘটবে। কারণ একটি সন্তান যখন, শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে সবই শিখে ফেলবে, যেটি উম্মে সালমা খুব সুন্দর করে বললেন, যে একটা শিশু সৃজনশীল হবে, তার জ্ঞান এবং অনুধাবনের বিষয়টি তার করায়ত্ত হবে। একটা পুস্তক তাকে কি দিচ্ছে, একটা বই তাকে কি দিচ্ছে, সেটি যদি সে 100 ভাগে 90 ভাগও গ্রহণ করতে পারে, তাহলে তো সে তো সেই বইয়ের জ্ঞানটাই আহরণ করে ফেললো। এখন যেটা হচ্ছে, জ্ঞানটা পাচ্ছি না আমরা, এক ধরনের শৃঙ্খলার ভিতর দিয়ে মুখস্থ করে আমি তার পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে যাচ্ছি। যার জন্য বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছাত্রছাত্রীকে দেখি, তারা তো এই ধরনের পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, সাহিত্যের কিছুই বুঝতে পারছে না প্রথম বর্ষে, তাদের সমস্যা হয় প্রচুর। কিন্তু যেহেতু আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমটাই সৃজনশীল, 6 মাস থেকে 8 মাসের ভিতর তারা আয়ত্ত করে ফেলে। যখন সে মাস্টার্স ডিগ্রি নিয়ে বেরোলো, প্রকৃত সৃজনশীল একজন মানুষ হয়ে সে বেরোলো। তো সেটি হচ্ছে শিক্ষার আদর্শ। আমি মনে করি এই পদ্ধতিটা আমাদের ধরে রাখতে হবে, আমাদের সমস্ত বিষয় সৃজনশীল হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যে বিষয়টা আমরা এতক্ষণ আলাপ করলাম, শিক্ষকদের অংশগ্রহণ। যদি আমরা যতই মাস্টার ট্রেনার তৈরি করি, যদি শিক্ষকরা অনুপ্রাণিত না হন, যদি সেই সৃজনশীলতার উপর তাদের মালিকানা প্রতিষ্ঠা না করেন, যে এটি আমার, আমি সৃজনশীলভাবে শ্রেণীকক্ষে পড়াবো, তার যত কলকব্জা সব আয়ত্ত নিয়ে আসব, যাতে আমি সফলভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে আমি পাঠদান করতে পারি। তখন কি হবে, শিক্ষার্থীরাও সৃজনশীল হবে। আর একটা পরিবারে একজন সৃজনশীল শিক্ষার্থী থাকা মানে তার ছোট ভাই বোন যারা আছে, তার কাজিন বাহিনী আছে, তাদের সবাই সৃজনশীল করে ফেলার মতো ক্ষমতা তার থাকে। যেমন আমি বলি, ছোট শেষ করি, আমি যেমন বিকেএসপি সৃজনশীল ক্রিকেট শেখাচ্ছে কিনা। একসময় তো ক্রিকেট ছিল যে দৌড়ে গিয়ে বল করে ফেললাম, হাতের আমার 12 বেজে গেল, কিছু হলো না। এখন তো তাকে জিম করতে হয়, তার স্বাস্থ্যটা তৈরি করতে হয়, তার পুষ্টির যোগান দিতে হয়। তারপর না তাকে আমি মাঠে নিয়ে যাচ্ছি, মাঠে গিয়ে তাকে ছবির সাহায্যে শেখাচ্ছি কত রকম সৃজনশীলভাবে শট নিতে পারে। একজন মুস্তাফিজ তৈরির পিছনে এই ধরনের অনেক বড় একটা ভূমিকা থাকে সমাজের। সেই জন্য আমি মনে করি প্রত্যেক শিক্ষার্থীকে যদি আমরা সৃজনশীলতার তালিমটা দিতে পারি যথাযথভাবে, যদি প্রত্যেক শিক্ষক সৃজনশীলতার অনুগামী হন, যদি সেটি তারা জীবনেও গ্রহণ করেন, তাহলে এই দেশের মান নিয়ে যে আমাদের এখন সমস্যা চলছে, সেই মানটা কোনোদিন আর সমস্যা থাকবে না। আমাদের নিজেদের সামর্থ্যে আমরা সেটা করতে পারি। স্যার, একটা বিষয় তো বারবার আলোচিত হয়, যে সেটা হচ্ছে আমরা শিক্ষকদের মানের কথা বলছি, বা শিক্ষকদের কাছ থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করছি, কিন্তু তাদের কি যোগ্য সম্মানই তো আমরা দিতে পারছি না। যেমন আজকে সংবাদে আমরা যেটা পড়লাম, যে পেনশনের টাকা পাচ্ছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা ফান্ডের অভাবে পেনশনের টাকা পাচ্ছেন। পেনশন তো তাদের নিজস্ব একটা অর্জিত অর্থ, এটি তাদের, যদি তাদের নিজস্ব দাবির অর্থ আমরা পূরণ না করতে পারি সমাজ, তাহলে আমরা কিসের সৃজনশীলতার কথা বলছি। তবে এই বেতনে 8ম পে স্কেলে বেশ কিছু উন্নতি হয়েছে। আমি আশা করি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো হবে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি মনে করি আমাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর কোনো প্রয়োজন নেই। স্বতন্ত্র বেতন কাঠামো থাকা উচিত প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য, উচ্চ মাধ্যমিক, যারা প্রকৃত অর্থে সন্তানদের গড়ে দিচ্ছেন দেশের, যাকে আমরা মানুষ গড়া কারিগর বলছি, তাদের হাতে যদি আমি তাদের প্রয়োজনের অতিরিক্ত কিছু পয়সাও দিয়ে দিতে পারি, তখন একজন শিক্ষক কোচিং বাণিজ্যে যাবে না, এটা আমি নিশ্চিন্তভাবে বলতে পারি। একটা সামাজিক বাধা আসবে, এবং তখন আইনি বাধা যখন চলে আসবে, তখন তাদের আর কোনো যুক্তি থাকবে না যে আমাদের যথাযথ জীবন ধারণের সক্ষমতা নেই, আমরা সেই জন্য টিউশন করছি, তখন আর সেটা বলা যাবে না। সামাজিকভাবে তখন দায়িত্বশীল মানুষের মতো আচরণ করবেন সব শিক্ষক। সেই জন্য আমি খুব ধন্যবাদ আপনাকে, শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি এই প্রসঙ্গটি তুললেন, যে শিক্ষকদের, বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন ভাতা অনেক বেশি বাড়াতে হবে, তাহলে সৃজনশীলতার সমস্যাটা আমরা চিরতরে আমরা মিটিয়ে ফেলতে পারবো। ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মঞ্জু তালুকদার বলছি। বলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আমি এখানে আমার অত্যন্ত প্রিয় ফাহিমা খাতুন স্যার আছেন, মঞ্জুরুল ইসলাম স্যার আছেন। তো আমি প্রায় সময় আপনাদের অন্ততপক্ষে সময় টিভি আমি দেখছি যে শিক্ষার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করেন।
তো আমি একটা জিনিস সবসময় দেখছি যে একটা জিনিসের প্রতি তুলনামূলকভাবে দৃষ্টিটা মনে হয় একটু কম দেওয়া হচ্ছে। যেহেতু আমি নিজেও একজন শিক্ষক, তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যে কথাটা বলতেছি, যেমন এখানে উদয়ন স্কুলের প্রিন্সিপাল স্যার বললেন একটা কথা যে শিক্ষকদেরকে সৃজনশীল হতে হবে, প্রতিষ্ঠানকে সৃজনশীল হতে হবে, কিন্তু মাঠ পর্যায়ে যে সমস্যাটা স্যার, সেই সমস্যাটা হচ্ছে যেমন ক্লাসের ছাত্রের উপস্থিতি ভয়াবহ রকম কম। আমার কলেজের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি, আমার কলেজে ধরেন ফার্স্ট ইয়ারে 300-350 ছেলে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাসে আমরা ম্যাক্সিমাম 30 থেকে 40 জন ছেলে মেয়ে পাই। কারণ হচ্ছে ছেলে মেয়েদের একটা ধারণা হয়ে গেছে যে এই সৃজনশীল পদ্ধতিতে তারা খুব সহজেই পরীক্ষাতে পাশ করতে পারে, লেখাপড়া করলেও পাশ করতে পারে, লেখাপড়া কম করলেও পাশ করতে পারে। তো এই যে একটা অবস্থা স্যার, এটা কিন্তু বাস্তব একটা চিত্র। অথচ সৃজনশীল একটা চমৎকার ব্যবস্থা ছিল। আগে দেখা গেছে যে 10-12টা প্রশ্ন পরে মাত্র যদি সৃজনশীল পরীক্ষা মানে প্রশ্ন সৃজনশীল পদ্ধতি প্রবর্তনের পূর্বে অবস্থাটা চিন্তা করেন, প্রশ্নগুলো নিয়ে স্টাডি করেন, দেখবেন যে 15-20টা প্রশ্ন থেকে প্রত্যেক বছর প্রশ্ন হতো, ম্যাক্সিমাম 20টা। কিন্তু সৃজনশীল পদ্ধতি এসে এই জিনিসটা কিন্তু ভেঙে দিছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থার উপর ছেলে মেয়েদের এই যে একটা বিশ্বাস যে কম পড়াশোনা করলেও পাস করতে পারি, এই বিশ্বাসটার কারণে কিন্তু ছেলেমেয়েরা ক্লাসমুখী হচ্ছে না, এবং সেই কারণে সৃজনশীল পদ্ধতিকে ধন্যবাদ। একটি চমৎকার প্রশ্ন, একেবারেই অন্যরকম ভাবনা, যেটা আমরা ভাবছি না। উনি যেটা বলছেন যে ছেলেমেয়েরা এখন ভাবছে যে ক্লাস না করেও তো আমার যদি সৃজনশীলতা থাকেই আর কি, তাহলে আমি হয়তো পরীক্ষায় ভালো করব, যেটা আসলে সত্যি না। কারণ তাকে তো বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে, তারপরে তার হয়তো প্রকাশটা ঘটাতে হবে। তা আমি অধ্যাপক ফাহিমা খাতুন আপনার কাছে আসবো, উত্তরটা আপনি যদি দেন। ধন্যবাদ। আসলে যে বিষয়টা উনি বললেন, আমি কিন্তু ঠিক উল্টা ভাবে ভাবছি। আমরা ভাবছি যে এই যে বিশেষ করে ইন্টারমিডিয়েট ক্লাসে দেখা যায় যে অনার্স মাস্টার্স মোটামুটি পরীক্ষা ফর্ম ফিল আপ করছে, ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, একই সাথে সবগুলো কাজ হচ্ছে বলে তারা ক্লাসে আসছে। ইন্টারমিডিয়েটে সবচাইতে বড় সমস্যা যে একেবারেই ক্লাসে আসে না ছেলেমেয়েরা। এই না আসার পেছনে কিন্তু আমি মনে করি যে ছাত্রছাত্রী সৃজনশীলের জন্য সহজভাবে নিচ্ছে এই অংশটুকু খুব কম দায়ী। তার চাইতে বেশি দায়ী হলো শিক্ষকরা তাদেরকে ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষকদের বারবারই বলছি যে মাল্টিমিডিয়া ক্লাসরুম এটা আমাদের আরেকটি বিষয়, যে আমরা চাচ্ছি যে প্রতিটা বিষয় যেন এখন যদি টিচাররা প্রেজেন্টেশন এইভাবে করে যে ছাত্রছাত্রী সেটা দেখবে, দেখেই কিন্তু অনেক বেশি মনে থাকে। একটা ছবি আর একটা গল্পের বই থেকে কিন্তু ছবিটা দেখলে কাহিনীটা আমাদের অনেক বেশি মনে থাকে। তো ঠিক মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে কিন্তু ঠিক সেইভাবেই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা যায় এবং মনে রাখা যায়। আমরা তার উপরও জোর দিচ্ছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এসএসসি পর্যন্ত যতটা মাল্টিমিডিয়া ক্লাসরুমের চর্চাটা টিচাররা করছে, ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু একেবারেই করছে না। এবং ইন্টারমিডিয়েট লেভেলে ছাত্ররাও সেই সকাল থেকেই তাদের ক্লাসের রুটিনটাই এভাবে করা হয় যে প্র্যাকটিক্যালগুলো তারা বিকালের দিকে নেবে, প্র্যাকটিক্যালটা করতে হবে, এবং সকালের দিকে সায়েন্সের টিচাররা বসে কোচিং করাবে। এই যে সিস্টেমটা, এই সিস্টেম থেকে যদি শিক্ষক বের হয়ে আসতে না পারে, শিক্ষক যদি ফিল না করে যে আমার দায়িত্বটা হলো প্রথমে আমি ক্লাসরুম টিচার, তারপরে আমি ক্লাসরুম টিচার বলেই কিন্তু আমার কাছে ছাত্র আসছে, এই ফিলিংসটা, এই নৈতিকতার দিকটা টিচারদের যতদিন আমরা জাগিয়ে তুলতে না পারবো। এবং উদয়ন স্কুলের প্রিন্সিপাল যেটা বললেন যে একজন স্কুলের যে প্রশাসনের উপর অনেকটা ডিপেন্ড করে। আমরা দেখেছি যে ভালো যেখানে প্রিন্সিপাল ভালো সেখানে কিন্তু ঠিকই ছাত্রছাত্রী ক্লাসে আসছে, আর যেখানে প্রিন্সিপাল ভালো না সেখানেই দেখা যাচ্ছে 11টার পরে গরু চড়ে। এই অবস্থাটাকে না, আসলে যেটা আপনি বলতে যাচ্ছেন যে ক্লাসটা যদি খুব আকর্ষণীয় না হয় তাহলে ছাত্রছাত্রী আসবে কেন? খুব গতানুগতিক ক্লাস। আমার মনে আছে আমরা ঢাকা কলেজে যখন পড়তাম, আমরা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের ক্লাস করতে সবাই সব যাদের ক্লাস ছিল না, থাকে না, তারাও পর্যন্ত এসে পুরো হলরুম ভরে যেত। এবং স্যার, তাই না, এবং স্যার যা পড়াতেন তার কিন্তু ম্যাক্সিমামই সিলেবাসের বাইরে, কিন্তু সেটাই আমাদের অনেক কাজে লেগেছে এবং আমরা এখনো সেই ক্লাসটা মনে রাখি। তো এই ধরনের হতে হবে আসলে শিক্ষকদের। তা আমি আপনার কাছে আবার আসবো, আপনি যদি আরো কিছু বলেন এই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে। এবং আপনি একটা কথা বলেছেন যে শিক্ষকরা
বিদ্যালয়ে খুব একটা সময় দিতে চান না, এই একটা সমস্যার কথা আপনি বলেছেন। ধন্যবাদ স্যার। ম্যাডাম যেটা বললেন আমি তার সাথে একমত। আসলে বিদ্যালয়ের পরিবেশ, ক্লাসের পরিবেশ, শিক্ষককে অনেক বেশি আন্তরিক হতে হবে। তার এই যে জাতির প্রতি যে তার দায়িত্ব, জাতি গঠনে যে তার দায়িত্ব, শিক্ষকদের শিক্ষায় আকৃষ্ট করার যে দায়িত্ব, এটা শিক্ষকের উপর। এই দায়িত্ববোধ যখন জাগ্রত হবে তখনই তিনি পারবেন ছাত্রকে ধরে রাখতে। আর পরিবেশের একটা বিষয় আছে পরিবেশের, যে বিদ্যালয়ের পরিবেশ শুধু বই এবং পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের কিন্তু আরো কিছু শেখানো দরকার, আরো কিছু সুযোগ দেওয়ার দরকার। যে বিদ্যালয়টাকে এখন আপনি দেখবেন যে প্রযুক্তির বদৌলতে এখন কিন্তু নানান ধরনের বিনোদন শিক্ষার্থীদের হাতে আছে, এবং বিশেষ করে এই কলেজের শিক্ষার্থী যারা, তারা কিন্তু এই বিনোদনের মধ্যে ডুবে গেছে অনেক ক্ষেত্রেই, এবং সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হলে শিক্ষকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে, তাদের সময় দিতে হবে, এবং কিভাবে তাদের আকৃষ্ট করা যায় এটা শিক্ষা প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে চিন্তা করতে হবে। এবং ইন্ডিভিজুয়াল যে ক্লাস সেটা তো আছেই। আর একটা বিষয় হলো, এই যে আকৃষ্ট করতে গিয়ে আমাদের ক্লাস সাইজ একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়, এবং ক্লাসের সময় যেমন আমাদের 40 মিনিটে যেখানে 70-80 জন ছেলে মেয়েকে আমরা পড়াই, তখন কিন্তু সকল ছাত্রকে আকৃষ্ট করা আমাদের সম্ভব হয় না শিক্ষকদের পক্ষে। তারপরেও শিক্ষক যদি আন্তরিক হন, তাহলে এখন প্রযুক্তি আছে, নানান ধরনের শিক্ষা উপকরণ আছে, এবং শিক্ষকের ভাষা যেটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষককে আকৃষ্ট করার জন্য। তো এসব বিষয়গুলো সতর্ক হলে আমি মনে করি যে শিক্ষার্থীরা স্কুলমুখী হওয়া বা ক্লাসমুখী হওয়া বা বইয়ের প্রতি আকৃষ্ট হওয়া, এটা অনেকটা সম্ভব হবে। হ্যাঁ, এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি মনে করি যে প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠানের একটা দায়িত্ব থাকে যে শিক্ষক এগুলো করছেন কিনা, এবং এগুলো করার পিছনে তাদের অন্তরায় কি আছে বা প্রতিবন্ধকতা কি আছে, সেগুলো দূর করা। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আরেকজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, জি বলুন। আচ্ছা, লাইনটা কেটে গেছে, আমরা পেলে আবার যাব। স্যার, আমরা এখন আপনার কাছে যেটা আমি একটু আসতে চাই সেটা হচ্ছে যে আমরা তো এই সৃজনশীল পদ্ধতির ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, কারিকুলামের কথাও হলো, কিন্তু মানে আসলে আমাদের যেই পাঠ্যক্রম যেটা আছে এখন কারিকুলাম, সেইটাই বা কতটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের সৃজনশীল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে, সেখানে কোনো ঘাটতি আছে কিনা? ঘাটতি থাকবেই, কারণ আমাদের তো স্বাদ আছে কিন্তু সাধ্য খুব সীমিত। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেমন আমি এবার এইচএসসি পরীক্ষা ক্লাসের জন্য যে ইংলিশ ফর টুডে ক্লাস 11-12 জন্য সেটি আমি সম্পাদনা করে দিয়েছি। আমার হাতে এক গাদা তালিকা চলে আসলো যে ট্রাফিক আইন সম্পর্কে থাকতে হবে, কিছু পুষ্টি সম্পর্কে থাকতে হবে, তারপর রাইটস ইস্যু অর্থাৎ অধিকার সচেতনতা সম্পর্কে থাকতে হবে। এখন সাহিত্যের সিলেবাসে আমি এগুলি কোথা থেকে পাই? তা আমি দেখলাম, চিন্তা করে আমি এখানে বক্তৃতা ধর্মী যদি কিছু সংযোজন করে ফেলি, যে সাংবাদিকরা যেরকম লিখেন সেটি কোনো ছাত্রছাত্রীকে স্পর্শ করবে না। আমি উল্টো দিকে গেলাম, যে একটা গল্প আছে সমারসেট মমের দি লাঞ্ছন, আপনি নিশ্চয়ই জানেন গল্পটি, খুব চমৎকার মজাদার একটা গল্প। সেই গল্পের সারমর্ম হলো, এক মহিলা সেখানে ঠকাচ্ছেন একজন লোককে, তিনি খাচ্ছেন, খেয়ে দিয়ে তিনি মোটা হয়ে গেলেন। অর্থাৎ এই যে মোটা হওয়ার বিষয়টা এখানে চলে আসলো। তারপর শিক্ষক সৃজনশীলভাবে ব্যাখ্যা করে দিবেন, কিন্তু আনন্দ পেল শিক্ষার্থী। আউট আউট নামে একটা কবিতা আছে রবার্ট ফ্রস্টের, যেখানে একটি ছোট বাচ্চাকে করাত কলে কাজ করতে হয়, ক্লান্ত হয়ে তার একটা হাত কাটা পড়ে, তারপর সে মারা যায়। তো এখন আমি শিশু শ্রমের বিরুদ্ধে বিশাল একটা রচনা দিতে পারি, সেটা কোনো শিশুকে স্পর্শ করবে না, কোনো ছাত্রছাত্রীকে স্পর্শ করবে না, কিন্তু এটি স্পর্শ করলো। অর্থাৎ শিক্ষা, আমি সিলেবাসের বিষয়ে আমি কোনো আপত্তি নেই আমার, কিন্তু সিলেবাসকে আনন্দজনক করতে যা যা প্রয়োজন আমাদের সেটি করতে হবে। হ্যাঁ বলুন। আপনি বলুন। এই প্রসঙ্গে খুব সংক্ষেপে আমি দুটো জিনিস বলি।
যেটা শ্রেণীকক্ষের আকৃতি নিয়ে বলেছেন। যেমন এখনো বিশ্ববিদ্যালয়ে আমাদের শ্রেণীকক্ষগুলি 40 জনের জন্য তৈরি, কিন্তু এখানে আমি 85 জনকে পড়াতে হয়। অনেক সময় মনে হয় অর্ধেক শিক্ষার্থী না এলেই বোধহয় ভালো হয়, সেটি উচিত নয়। সেজন্য অনেক বড় রুম খুঁজতে হয়, গাদাগাদি করে পড়ছি। সেখানে আমি সৃজনশীল পদ্ধতিতে পাঠদানটা কখনো সম্ভব হয় না, সেখানে অংশগ্রহণমূলক কখনো করা যায় না। আমি 50 মিনিটে 165 জন ছেলে মেয়েকে, 80 জন ছেলে মেয়েকে আমি একত্র করতে পারি না। আর বক্তৃতাধর্মী যখন আমার শিক্ষাদান হয়, বক্তৃতাধর্মী হলেই লেকচার সিস্টেম যাকে বলছি, আগ্রহটা ধরে রাখতে পারি না। আব্দুল্লাহ আবু সাইদের মতো কিছু মানুষ থাকলে সেটা তারা পারেন, বাকিরা সেখানে ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হয় না। সেই জন্য আমি মনে করি যে সংস্কৃতির একটা ভূমিকা এখানে আছে। যদি আমি একটা নাটক আছে, সে যদি আমি অভিনয় করে দেখাই, তাহলে সে নাটক সম্পর্কে সব শিক্ষার্থীর আগ্রহ জন্মায়, তারা সেটা আত্মস্থ করতে পারে, একটা মালিকানা চলে আসে। আমি সেখানে অভিনয় করেছি। শ্রীলঙ্কায় দেখেছি তারা বছরের 10 মাস শ্রেণীকক্ষে পড়াচ্ছে, 2 মাস তারা ক্লাব সিস্টেম, অর্থাৎ সেখানে রাগবি খেলা, ক্রিকেট খেলা সবাই খেলছে, 2 মাসে অভিনয় শিখছে, আবৃত্তি শিখছে, গান শিখছে, নাচ শিখছে, যার ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ড এত বেশি হচ্ছে স্কুলে 2 মাস ধরে। এবং গার্লস গাইড, বয় স্কাউট সবকিছু, এমনকি রাস্তা কি করে পার হতে হয়, বৃদ্ধদের সঙ্গে কিভাবে কথা হলে, সেটি শেখাচ্ছেন বাচ্চাদেরকে। তারা সৃজনশীল কল্পনার অধিকারী হচ্ছে, যা তাদের শ্রেণীকক্ষে প্রভাব রাখছে। আমাদের পাঠ্যপুস্তকগুলি আমরা রুদ্ধ একটা ক্ষেত্র করে রেখেছি, সেখানে সংস্কৃতি কোনো স্পর্শ আমরা দিতে পারছি না, যার জন্য সৃজনশীলতা একটা শর্ত আমরা অবহেলা করে যাচ্ছি। আরেকজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি মিরপুর থেকে বলছিলাম জেসমিন সুলতানা। জি বলুন। যে আমি আসলে সৃজনশীল এর বিষয়ে এই বিষয়ে তো বলতে চাচ্ছি যে আসলে এটা প্রশংসনীয় একটা বিষয়, যেহেতু উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, সম্মানিত টিচার উনি বললেন। কিন্তু আমার এই যে ক্লাস 3, 4 এদের, আমার বাচ্চা পড়ে ক্লাস 4-এ, তাদের সমাজ বইতে দেখলাম যে একেবারেই ছাকা তোলা 4-5টা লাইনের লেখা, এরপরে ছবি দেওয়া, এরপরে এসে নিজে করি। একটা বাচ্চা একটা সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে আগে জানুক, ভাষার দক্ষতা হবে, তারপরে না হচ্ছে সৃজনশীল শিখবে। এইটুকু বাচ্চা কিভাবে শিখবে? এটা বাধ্য হয়ে আমাদের গাইডের উপর ডিপেন্ড হতে হয়, আমরা কোচিং এর উপর ডিপেন্ড হতে হয় আমাদের। এখন এইখানে আমাদের সমাধান। ধন্যবাদ। হ্যাঁ, এখানে খুবই ভালো বলছেন তিনি। সৃজনশীলতার একটা মূল জিনিসটা তিনি ধরেছেন এখানে। আমি ভাষায় যদি নিজে প্রকাশ করতে না পারি, ভাষার আনন্দটা আমাকে প্রথমে ভিতরে আসতে হবে। ভাষার আনন্দ আমাকে সৃষ্টিশীল করে। যখন বুঝতে পারি আমি যে কোনোভাবে নিজেকে প্রকাশ করতে পারছি, তখন আমার প্রকাশের আনন্দটা বড় হয়ে ওঠে। তখন আমি লিখতে পারি, গান গাইতে পারি, আমি সৃজনশীল পরীক্ষাও দিতে পারি। দ্বিতীয় জিনিস হচ্ছে, পরিবারগুলির ভিতর যদি এই ধরনের এই যে তিনি যেভাবে কথাগুলি বললেন, যদি এই সচেতনতা পরিবারগুলির ভিতর জন্ম নেয়, তাহলে পরিবার থেকে একটা চাপ আসবে, যাতে আমাদের এই চাচা ছোলা যে বিষয়গুলি বললেন, তার পরিবর্তে যেটা ফাহিমা খাতুন যেটা বললেন, খানম যেটা বললেন, যে মাল্টিমিডিয়া দিয়ে একই বিষয়ে আমি নানান ধরনের ছবি দেখাতে পারি। হয়তো নিউজিল্যান্ডের অথবা হাওয়াই দ্বীপপুঞ্জের অথবা যে কোনো পৃথিবী জায়গায় সমাজের লোক কী করছে, আমাদের সমাজ কী করছে, পাশাপাশি দেখানো গেলে বাচ্চাদের অনেক বেশি আগ্রহ জন্মাবে। এই যে ছোট যে সিসেমে স্ট্রিট, আপনি নিশ্চয়ই দেখেছেন। সিসেমে স্ট্রিট বাচ্চারা যখন স্কুলে যায় তার আগে এটি তাদের দেখানো হয়। বর্ণমালা থেকে নিয়ে শুরু করে সমাজ থেকে নিয়ে মানুষের ব্যবহার, আচার ব্যবহার সবই তারা শিখতে পারছে এত আনন্দের সঙ্গে। যখন তারা শ্রেণীকক্ষে ঢুকলো প্রথম শ্রেণীতে, তারা সব শিখে ফেলেছে সেখানে। তো আমাদেরও সেই ধরনের প্রি স্কুলিং সময়টাকে খুব আনন্দের সঙ্গে তৈরি করতে হবে। কিন্ডারগার্টেন সময়টাকে আমাদের আনন্দের সঙ্গে কাটাবার জন্য ব্যবস্থা করতে হবে। যে অধ্যাপক ফাহিমা খাতুন, আপনার কাছে আসবো। যেটা স্যার কিছু কাজ হচ্ছে এরকম, যেমন ব্রিটিশ কাউন্সিল থেকে আমরা একটা বই বের করেছি, খেলতে খেলতে শেখা। খুবই সুন্দর, এবং সত্যি ওটার মধ্য দিয়ে কিন্তু খেলতে খেলতে অনেক কিছু শিখে ফেলতে পারছে বাচ্চারা। না, আরেকটা যেটা স্যার যেটা বলছিলেন, যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে শিশুদের অনেক বেশি করে পরিচিত করানো। এবং এই ক্ষেত্রে একটা বিষয় আমি চলচ্চিত্রের কথা বলতে পারি, যেহেতু আমি নিজে চলচ্চিত্রের লোক। চলচ্চিত্রটা একটা বিশাল সম্ভাবনা, যেখানে শিশুরা চলচ্চিত্রের মধ্য দিয়ে নিজের সমাজকে যেমন জানতে পারে, জীবনকে জানতে পারে, বিভিন্ন দেশের ছবি দেখে তারা বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারে, প্রকৃতিকে জানতে পারে, পাখি, ফুল সে সম্পর্কে জানতে পারে। তো এইটাকে আমরা কেন ইউজ করি? এখন তো সব স্কুল কলেজগুলোতে সব মাল্টিমিডিয়া আছে। তা আমরা তো চলচ্চিত্রকেও এই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু বলে আসছি যে চলচ্চিত্র একটা বিষয়ই হতে পারে, কিন্তু হ্যাঁ, যে চলচ্চিত্র অধ্যয়ন একটা বিষয় হতে পারে একদম স্কুল লেভেল থেকে। তো এই ব্যাপারে আপনি যদি একটু বলেন।
আপনি ভালো কথা বলেছেন। অবশ্যই চলচ্চিত্র একটা বড় মাধ্যম এবং সেই মাধ্যমটাকে আমাদের ব্যবহার করা উচিত। আর সংস্কৃতির চর্চাটার উপরে এখন আমরাও জোর দিচ্ছি এই কারণে যে আজকে জঙ্গিবাদের যে সমস্যাটার কথা আমরা খুব বুঝি, অনেক সমস্যারই আমাদের সমাধান হয়ে যাবে যদি আমাদের স্কুলের ক্ষেত্রে এই সংস্কৃতি চর্চাটা হয়। তারা যদি স্বাভাবিকভাবে সমাজটাকে বুঝতে শেখে তাহলে কিন্তু অনেক কিছুই থাকবে না, তারা ভাবতে পারবে নিজেদেরকে নিয়ে। সেই জন্যই এই চলচ্চিত্র বা সংস্কৃতির চর্চা সেগুলো হওয়া উচিত এবং তার জন্য কিন্তু আমরা সুযোগ তৈরি করে দিচ্ছি। স্যার হয়তো আমাদের গত পরশুদিন আমাদের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা হয়ে গেল, সেটাই আপনিও একজন বিচারক ছিলেন। আমরা কিন্তু এই কাজগুলো করার জন্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা সারা বাংলাদেশে মেধা অন্বেষণ করে অর্থাৎ প্রতিভাবানদের খুঁজে এনে আমরা তাদেরকে পুরস্কৃত করছি এবং তাদেরকে নার্সিং করছি। আমরা এইভাবে আমরা অনেক প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা কাজগুলো করছি। কিন্তু আমার যেটা মনে হয় যে সরকার শুধু চেষ্টা করলে হবে না, আমাদের কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। আমাদের যারা আমরা আছি প্রত্যেকেরই কিন্তু রুট আছে তার গ্রাম। আমরা যদি আমাদের সবচেয়ে অবহেলিত কিন্তু সেই স্কুলগুলোর সাথে যদি একটু আমরা যোগাযোগ রাখি, একটু যদি আমরা সেখানে সংস্কৃতি চর্চা, সেখানে এই সুযোগ সুবিধাগুলো আমরা করে দিই, তাহলে অনেক বেশি কিন্তু আমাদের যে চেষ্টাগুলো আমরা করছি সেটা একটা মিলিতভাবে করতে পারি। সেই কাজটা আমাদের করা উচিত বলে আমি মনে করি। জি, আপনার কাছে যাব। ধন্যবাদ। আমি ওই যিনি মিরপুর থেকে বললেন ওনার সূত্র ধরে আমি বলতে চাই, যেমন বই, আমাদের যে বইগুলো দেয়া হয়েছে সরকারিভাবে, বইগুলো কিন্তু চমৎকার, কিন্তু বইগুলো আসলে কি এটা কিন্তু বোঝানোর দায়িত্ব শিক্ষকের। শিক্ষক যথাযথভাবে উপস্থাপনা করে এই বইগুলোকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলবেন। সেখানে তিনি বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করতে পারেন, একটা হলো মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারেন, বিভিন্ন ছবি দেখাতে পারেন, আর এবং এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে, উনি বিশেষ করে সমাজের কথা বললেন, সমাজ বইটা কিন্তু চমৎকার, কিন্তু সেটা বুঝাবে কে? শিক্ষক বুঝাবেন। কাকে বুঝাবেন? বা শিশুকে বুঝাবেন, এটা কিন্তু অভিভাবককে নয়। কিন্তু অভিভাবকদের যেটা আমি লক্ষ্য করছি, তারা নিজেরা বুঝতে চান। তো আমি মাঝে মাঝেই কিন্তু অভিভাবকদের, আপনি কেন বুঝবেন? আপনি শুধু দেখবেন বাচ্চা পড়ছে কিনা। বাচ্চা যদি বই নিয়ে বাসায় গিয়ে পড়তে বসে তাহলে আপনি বুঝবেন যে ক্লাসে পড়ানো হচ্ছে, কিন্তু তারা সেটা চান না। তারা চান ওইটা বুঝতে এবং তারা চান নোট করে দিক। শিক্ষক নোট করে দিবে এবং প্রশ্নপত্র এবং প্রশ্নের উত্তর তৈরি করে দিবে, বাচ্চা পরীক্ষা দিয়ে ভালো নম্বর পাবেন। কিন্তু তার আগে পূর্বশর্ত যেটা আমাদের শিক্ষার উদ্দেশ্য, যে বাচ্চা বই দেখে চিন্তা করতে শিখবেন, ভাবতে শিখবে, এবং এই যে তার ভাবনার এবং চিন্তার উন্মেষ ঘটাবেন শিক্ষক, সেটা তিনি কিভাবে করবেন, এই জন্য ট্রেনিং এর ব্যবস্থা আছে। এবং আমি মনে করছি যে বর্তমানে যে ট্রেনিং এর ব্যবস্থা সরকারিভাবে করা হয়েছে এটা মোটামুটি যথেষ্ট। তবে এই পদ্ধতি যেহেতু নতুন একটা পদ্ধতি, এটা আসলে আমরা ধারণ করতে কিছু সময় লাগবে, সে সময়টা দিতে হবে। ধন্যবাদ। আমি অধ্যাপক ফাহিমা খাতুন আপনার কাছে আবার আসবো। বারবার একটা কথা আসছে কোচিং, যে কোচিং কিভাবে বন্ধ করা যায়। এখন এইটা তো সবচেয়ে বেশি পারতেন আসলে অভিভাবকরা, তো তারা যেহেতু তারা চাচ্ছেন না বা যে কোনো কারণেই হোক, তারা আসলে সেই মানে রিস্কটা নিতে চাচ্ছেন না যে আমি আমার বাচ্চাকে কোচিংয়ে দিলাম না, অন্য বাচ্চা আবার এগিয়ে যায় কিনা ইত্যাদি ইত্যাদি। এটা কি আইন করে বন্ধ করা যায় কিনা, মানে এইরকম কিছু ভাবনা কি আপনাদের কখনো হয়েছে? আইন করে বন্ধ করার বিষয়টা টিচাররা বেশি বলছেন, টিচারদের বেশি দাবি যে আমরা যখন টিচারদের ক্ষেত্রে মনিটরিং সিস্টেম করে টোরে অনেক কিছু করছি, এনএসআই রিপোর্ট এনে টিচারদের বদলি করছি, এমপিও বন্ধ করে দিচ্ছি, তো তখন টিচারদের জোর দাবি যে আমাদের কোচিং আমরা বন্ধ করছি, কিন্তু এই যে কোচিং সেন্টারগুলো সেগুলোকে আপনারা কেন করতে পারছেন না? সেই জন্য আমরা ভাবছি না যে তা নয়, আমাদের শিক্ষা আইনে এমন কিছু থাকবে বলে আমরা আশা করছি, কিন্তু তারপরেও
আমি যেটা বলবো যে সৃজনশীল পদ্ধতিটা চালুই কিন্তু এই কারণে যে আজকে এটা নিয়ে প্রশ্ন উঠছে যে টিচাররা পর্যাপ্ত ট্রেনিং পায়নি বা টিচাররা এখনো সেটাকে আয়ত্ত করতে পারেনি, কিন্তু 10 থেকে 16 তেমন বেশি সময় কিন্তু যায়নি। আমরা আশা করছি আমাদের একটা আইসাস রিপোর্ট হয়, যেই রিপোর্টে আমরা দেখছি যে উত্তরোত্তর কিন্তু আমাদের রিপোর্টটা ভালো, যে আগে হয়তো 35% টিচার পারতো না, এখন কিন্তু 45% টিচার কোশ্চেন করতে পারে যার যার স্কুলে। তো আমরা আশা করছি যে সৃজনশীলটাকে যদি আমরা ধরে রাখতে পারি, সত্যিকার অর্থে টিচাররা ট্রেন আপ হয়, মাল্টিমিডিয়া ক্লাসরুম বা অন্যান্য উপকরণের মধ্য দিয়ে যদি শ্রেণীকক্ষটাকে আকর্ষণীয় করতে পারে, তাহলে এমনিতেই তখন মন্দ হিসেবে এই কোচিং বাণিজ্য বলেন, নোট বই, গাইড বই বলেন, সবই বিদায় হবে। সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেটা হতেই হবে, সেটাই আমাদের লক্ষ্য। এবং গার্জিয়ানদের আমি বারবার যেটা বলবো, আমি বোর্ডে থেকেও দেখেছি যে উদয়ন স্কুলের প্রিন্সিপাল যেটা বললেন যে গার্জিয়ানরা এখানে একটা বড় ফ্যাক্টর, গার্জিয়ানদের মেন্টালিটি। ধন্যবাদ। আমরা আশা করব এই কোচিং বাণিজ্য বন্ধ হবে, গাইড বই বন্ধ হবে এবং আমরা সত্যিকারের সৃজনশীল হিসেবে আমাদের ছেলেমেয়েদের গড়ে তুলতে পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।